আগামী নির্বাচনে যে প্রত্যাশা আমরা করছি যে একটা ভালো নির্বাচন, সেই প্রত্যাশার প্রতি আপনার আস্থা কতটুকু রয়েছে? ভালো নির্বাচন মানে আপনি যদি বলেন যে এখানে কারচুপি হবে কিনা, আমার মনে হয় না কারচুপি হবে। আমি এতটুক বিশ্বাস করি যে এই জায়গাটা হবে না। বাট শান্তিপূর্ণ হবে কিনা সেটা আমি জানি না, বিকজ ওটার লক্ষণ আমি দেখি না। বিকজ এই যে ভয়, এই যে হাদিকে গুলি করে কি করলো, মানে ওরা টার্গেটটা পিক করছে খুব চিন্তা ভাবনা করে। এমন একটা টার্গেট যার দল নাই, যার কোনো সমর্থন নাই, তাকে গুলি করলে সবাই হাউতাশ করবে, বাট রাস্তায় আসলে নামলেও একদিন নামবে। জামাতের কাউরে মারছে, আল্লাহ নাও করুক। বিএনপির কাউরে মারছে, আল্লাহ নাও করুক। এনসিপির কাউরে মারছে, আল্লাহ নাও করুক। কেন মারে নাই? কারণ জানে মারলে বাড়িঘর এখন যেগুলো আছে, তখন তো ধরেন ওরা বলে না ওদের বাড়ি, আসলে তো ওইরকম কিছু বাংলাদেশে কিন্তু ওইভাবে হয় নাই। আপনি যদি অন্যান্য গণ অভ্যুত্থান অন্যান্য দেশের সাথে তুলনা করেন, বাংলাদেশে ওইভাবে হয় নাই। ওই যে সহনশীল আছে, ঠিক আছে, যা বাদ দেখ ভাই, এই তো গেছে বড়গুলা, ছেড়ে দে। বাট এদের কাউকে টাচ করলে এই নির্বাচনের আগে আর মানে ওই খালের মধ্যে যে সব দাঁড়ায় থাকতে হতো। পিক করছে হাদিকে ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি। বাট ওরা মিস্টেকটা যেটা করছে, ওরা ভাবে নাই এই ছেলেটাকে গুলি করার কারণে অসংখ্য মানুষের হৃদয়ে হাদির স্পিরিটটা ঢুকে যাবে। অবশ্যই আওয়ামী লীগ তো এই মিস্টেক, আওয়ামী লীগকে ডুবাইতে কাউকে লাগে না, আওয়ামী লীগ একাই যথেষ্ট সারা জীবনই। ওরা কেন ওরা পড়ে গেছে ওদের মতো একটা পরাক্রমশালী। আপনি কি সুনিশ্চিত যে আসলে যেভাবে তদন্ত আগাচ্ছে? না, আমার কাছে খুব ক্লিয়ার না ব্যাপারটা। যত আপনি এই করেন, মার্সে কে, তার ব্যাকগ্রাউন্ড কি, সে এখন কোথায়, 3টা প্রশ্নের উত্তর দেন। মার্সে যে ছেলেটা, সেই ছেলেটা কি আওয়ামী লীগ করতো? এখন করে কি করে না সেটা ব্যাপার না। গেছে কোথায়? ইন্ডিয়াতে কারা গেছে? আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে 30 থেকে 50,000 নেতা আছে না। আমি তো ভাই, আমি ফ্যাক্টে বিশ্বাস করি। আই ডু নট বিলিভ ইন এনি আদার থিং। খুব রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি আপনারই দেওয়া পোস্ট যদি বলি, আপনি আইন উপদেষ্টার পোস্ট কোট করেছেন যে যেই বিচারক যেভাবে যে উনি বলতে চাচ্ছে যে উনি কত অসহায়, হায় আল্লাহ খালেদ, আমি এত অসহায়, আমি আসলে কিছুই করতে পারি নাই। কেন করতে পারস নাই? কেন করতে পারেন নাই? উনি যদি বলতো মিথ্যা মামলা যে দিবে, আমি যদি এটা ধরতে পারি 10 কোটি টাকা হচ্ছে জরিমানা আর 10 বছর জেল, এই আওয়ামী লীগের আমলের মতো এই আমলে এত হাজার হাজার মিথ্যা মামলা হইতো না। আরেকটা পয়েন্ট, উনি বলছে কি, হাইকোর্টের বিচারকদের উপরে ওনাদের কোনো কর্তৃত্ব নেই। এসব ধুনফুন কথাবার্তা বাংলাদেশে বললে লাভ আছে? আইন মন্ত্রণালয়ের মানে এটাকে এইসব কথাবার্তা বললে লাভ আছে? যেই বিচারক এটার এই জামিন দিছিল এই ছেলেটাকে, আর যেই উকিল এই মামলা লড়ছে, দুইটার নাম উনি কেন বলতে পারলো না? বলতো ওনার যদি আছে যে এনারদের কারণে পারিনি, এনারা ছাড়ছে, বলে নাই তো। সো নিজেকে বাঁচানোর জন্য এখন হায় আল্লাহ খালেদ হলে হবে না। আসিফ নজরুল সাহেব, আপনি অনেক বড় বড় কথা স্বপ্ন দেখায় আসছিলেন, আপনাকেও আপনার ইয়েটা বলতে হবে যে আপনি আসলে কি করছেন। কারণ আপনাদের এই মানুষগুলোকে তো আমরা সবাই অনেক আশা ভরসার জায়গা থেকে, কিন্তু ওনারা সেম পথে হাঁটলেন। এই যে হাসিনার বিচারটা হয়েছে, ভাই ফাঁসিতে দিচ্ছে এবং এই কসাইটাকে ফাঁসিতে মানে রায় দিছে, এটা কি ঠিক হয়েছে? এটা এমনি হয়? মানে আমি এটা আরেকটা ইন্টারভিউতে বলছি যে উচিত কি ছিল বলা যে তোরা ভাই পৃথিবীর সবচেয়ে বেস্ট লয়ার নিয়ে আয়, যা। আমার কাছে যেই প্রুফ আছে, এই প্রুফের এগেনস্টে তো মানে ওই উপরওয়ালাও যদি ফেরেস্তা বাড়ে, ও তো হারা যাবে। কিন্তু আমি কি করলাম, কোত্থেকে কোনো একটা ওরাং ওটাং ধরে নিয়ে আসলাম, আইনা ওরে দাঁড় করাইলাম, দাঁড় করাই পুরো বিচার প্রক্রিয়াটাকে পৃথিবীর সামনে হাস্যকর একটা জিনিস করে ফেললাম। আর ইয়ে কি দিলাম, আমার কাছে তো অ্যাড্রেস নাই। কিসের অ্যাড্রেস নাই? জানো না, এটা মোদির পাশের বাসায় সে থাকে। অ্যাটলিস্ট সে তো বলতে পারতো যে আমি পাঠাইছি, বলছি, ওরা আসে নাই। এখন কি, আমি দাঁড়াইতেই দিই নাই। তা আমি ঠিক তাই করছি যা হাসিনা করছে, যা হাসিনা শিখাই দিয়ে গেছে, সেই পথেই বাংলাদেশ আগাচ্ছে। আর সামনের নির্বাচনের পরে কি হবে এটা তো ভাই জানি না। যা বলার এখনই বইলা নেই, তারপর 1.5 মাস পর মুখে না কস টেপ, টেপ, কত টেপ মেরে দেয় কে জানে। এই যে আপনি বললেন যে আগে যা চলেছে এখনো তাই চলছে। আমি এখন আসতে চাই একেবারে আপনার সেক্টরে। আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, চলচ্চিত্র নির্মাণ বা সাংস্কৃতিক বিনির্মাণ, যেখানে সেইখানে আসলে জুলাই অভ্যুত্থানের পরে পরিবর্তন কি কিছু পাচ্ছেন কি? পরিবর্তন বলতে কিছু তো পাই নাই। এই যে 2টা ছাত্র উপদেষ্টা ছিল আমাদের তথ্য মন্ত্রণালয়ের ইয়ে, আমাদের তো ধরেন খুব সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, তাই না? আমাদের
সেন্ট্রাল সার্ভার চাইছিলাম, একটা প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেম চাইছিলাম, আমাদের সিনেমা হলগুলো বাড়ুক, সেটা ঠিক আছে, সিনেমা হলগুলো তার একদিনে বাড়বে না, বাট সেন্ট্রাল সার্ভারটা, ই টিকেটিংটা, সার্টিফিকেশন বোর্ডের মানে পরিবর্তনটা, অনুদানের নীতিমালাটা কিছুই পারে নাই। পারবে কেমনে? ওরা তো উপদেষ্টা ছিল কম, এনসিপি কিভাবে আগাবে সেটা নিয়ে বিজি ছিল বেশি। এখন তো বলাই যায়, নেমে গেছে না তো, এর আগে তো আবার তো ওদের মানে আমরা পুরো অপরচুনিটিটাকে নষ্ট করে ফেলছি। কিন্তু বেশ কিছু সাংস্কৃতিক কর্মীও তো মানে বিভিন্ন জায়গায় পোস্টেড না করেছে। পোস্টেড ভাই, এত এত কমিটি হয়েছে, যেসব কমিটির নাম জীবন আপনি শুনছেন, জাতীয় পরামর্শক কমিটি নামে একটা কমিটি হয়েছে, ওই কমিটির কোনো আগা মাথা কাজ আমরা কেউ শুনছি? কমিটি করলে তো হবে না, আমি 1000টা কমিটি করলাম কিন্তু ইফেক্টিভ না, লাভ কি? লাভ নাই তো। তো মানে আসলে হয় কি, 1/11-এর সময় মনে আছে আর্মি আইসা হেভি মইনুল সরকার সব চেঞ্জ করে ফেলবে, সব কিছুতে হাত দিতে গেছে, গোড়ার আন্ডাটা হয়েছে দিন শেষে। এবারও আইসা ওরা এটা করে ফেলবে সেটা করে, প্রায়োরিটি সেট করা উচিত ছিল যে আমরা না এটা করতে চাই, এতটুকু করতে পারবো, এতটুকু আমরা করতে পারবো না, আমাদের হাতে সময় কম। ওইটা না করে আউলায়া বাউলায়া, মানে বিপ্লবী সরকারও হয় নাই, জাতীয় সরকারও হয় নাই, হয়েছে একটা হাঁটুভাঙ্গা সরকার, হয়েছে একটা হাঁটুভাঙ্গা সরকার, যেটা যে সবাই যার যার স্বার্থ নিয়ে খেলছে, যার কারণে 17 মাসে আসলে ওই তৈলাক্ত বাসের মতো 2 ফিট উঠছে তো 3 ফিট নামছে। না 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 না, ওইটা আমরা কিছুই হয় নাই। সামনে কি হবে আমি আসলে জানি না রানা ভাই, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি জানি না। আমি আসলে ভোট দিতে যাবো কিনা সেটাও জানি না, কারে ভোট দিব এইটাই তো বুঝতে পারতেছি না। এই মুহূর্তে আমার মতো বাংলাদেশে 40% মানুষ আছে যারা জানে না তারা কাকে ভোট দিবে। তো আমাদেরকে ওই একই লুপে না ফালায় দেয়। আমরা দেখেছি যে 39 থেকে 40% ফ্লোটিং ভোট। আমার কথা না, এটা আসলে কি চাই তাহলে? এই যে আপনার মতো বা যারা ফ্লোটিং, মেবি আরো আসলে কি চাই, আমার মনে হয় চাওয়াটা কি? আপনার চাওয়াটা হচ্ছে রাইট থিং। চাওয়াটা ওই যে কি দরকার ছিল, গণঅভ্যুত্থানের পর সব দল মিলে বলা হচ্ছিল 5 বছর আমরা সবাই মিলে একটা সরকার চালাবো যেখানে বাংলাদেশের শুধু আমরা সংস্কার নিয়ে কাজ করব, আমাদের নিজেদের স্বার্থ আমরা টেবিলের উপরে উঠায় রাখলাম। কিন্তু আমরা এটা পারি নাই। 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা যে যার স্বার্থে করে ফেলছি। হয়েছে কি ভাই জানেন, আমি একটা কথা বলি, দৌড়ানি খাইছে, লটকায় নাই তো কেউ, বুঝছেন না? দৌড়ানি খেয়েছে, লটকায় নাই তো। নেপালের মতো এরকম তাল গাছে আম গাছে লটকায় যেত কতগুলা, মানুষ ভয় পাইতো। এই কারণে ভয় নাই। দেখেন না বিএনপি যে একটা টেম্পু স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, জামাত যে ইউনিভার্সিটি দখল করে, ব্যাংক দখল করে, ভয় পায় নাই তো, লটকায় নাই তো। ওয়াকার সাহেব তো লটকাইতে দেয় নাই, সবগুলো নিয়ে ঢুকাই দিছে সেনা কি বলে ক্যান্টনমেন্টের ভিতরে। বাংলাদেশে আরও অভ্যুত্থান হবে এবং নেক্সট টাইম সবার আগে এই যে কি বলে ক্যান্টনমেন্টের দরজাগুলোর মধ্যে মানুষ দাঁড়ায় থাকবে, যেখানে কেউ আসতে পারবে, আর বিমানবন্দরে দাঁড়ায় থাকবে যাতে কেউ বাইরেতে না পারে। আমাদের তো ভুল হয়েছে, ধরে ফেলে বিচার করে ফেলা উচিত ছিল। আর আপনি বলেন মব যদি বলেন তাহলে 71-এ যে আন্দোলন করছে ওইটাও তো পাকিস্তানিদের কাছে মব। সময়ের প্রয়োজনে কারো কাছে টেরোরিস্ট আর কারো কাছে মুক্তিযোদ্ধা, কারো কাছে মব, কারো কাছে গণ অভ্যুত্থান। হ্যাঁ, আপনি মব কন্ট্রোল করবেন কখন? যখন একটা সরকার চলে আসছে তখন আবার মব হয় কিনা, বাট যখন অভ্যুত্থান চলাকালীন সময় এটা তো মব না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি যে মবগুলো হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে মবগুলো কখনো জাস্টিফাইড কিনা? না, এগুলোর পিছনে তো স্বার্থ কাজ করছে। আপনার ওই যে আমি কি বললাম, আপনি তো শুরু অভ্যুত্থানের পরেই আপনি ভাগে ভাগ হয়ে গেছেন নিজের স্বার্থে। যেই একদিকে সংবিধানের গালি দিচ্ছেন, আরেকদিকে ওই সংবিধানের আন্ডারে আপনি শপথ নিছেন। একদিকে বলতেছেন রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, আরেকদিকে আবার ওই রাষ্ট্রপতির কাছ থেকেই সাইন নিচ্ছেন। কেন? রাষ্ট্রপতিকে সরাই দিলে সাংবিধানিক জটিলতায় পড়ে যান। একটু ফালতু কথা বলে লাভ আছে? প্রধানমন্ত্রী ভেঙে গেছে, পুরো সংসদ ভেঙে গেছে, রাষ্ট্রপতিগুলো আমরা সাংবিধানিক জটিলতায় পড়ে যাবো? অন্য কোনো জটিলতায় পড়বে না, প্রধান উপদেষ্টাই তখন রাষ্ট্রপতির কাজ করবে, অসুবিধা কি? এটা তো স্পেশাল টাইম, এই মুহূর্তে তো কোনো কিছু কাজ করতেছে না। আমরা তো পারি নাই, আমরা দ্বৈত খেলা খেলতে যেয়ে কোনো খেলাই হয় নাই। এখন আছে কতগুলা কমিশনের রিপোর্ট, পরবর্তী সরকার এসে কি করবে, কোন দিকে যাবে সেটা দেখা যাবে। সুশীল সমাজ বা সাংস্কৃতিক কর্মী বা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করছে তাদের দায়ভারটা কতটা দেখেন আসলে সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে, এবং সেই দায়ভারের জায়গায় কতটা সুন্দরভাবে কাজ করার
সুযোগ পাচ্ছে বা সুযোগ হারাচ্ছে? না, আপনি তো অনেক সুন্দর করে প্রশ্ন করেন, আমি তো এত সুন্দর করে উত্তর দিতে পারি না। দেখেন, সুশীলরা তো বাংলাদেশের সবচেয়ে বড় কুশীল, সবচেয়ে বড় সুবিধাবাদী, সবচেয়ে বড় স্বার্থান্বেষী। এগেন, তাদেরকে দোষ দিতে গেলে আসলে তারা এতই বেচারা। আমি এত, হ্যাঁ হ্যাঁ, আমার ভাই ব্রাদার অনেকেই তো আছে, এতই বেচারা, সবাই আল্লাহ আল্লাহ কেন বলতেছো, কেন বলতেছো, কেন করতে। আমরা সবসময় সেফ থাকতে চাই, সেফ 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 খেলতে চাই। সেফ খেলতে চাই যে নিজের দেশের মাটি আনসেফ হয়ে গেছে, নিজের দেশের মাটি যে আনসেফ হয়ে গেছে কখন সেটা আমরা খেয়াল করি নাই। আমরা সবসময় নিজের ঘরে সেফ থাকতে চাই। ওই যে বলে না যে ইয়ে যখন পুরে দেবালয় রক্ষা পায় না, শহর যখন পুরে দেবালয় রক্ষা পায় না, আমাদের ব্যবস্থা নিতে চায়। বাংলাদেশের সুশীলরা হচ্ছে বাংলাদেশের অধপতনের অন্যতম প্রধান কারণ রাজনীতিবিদদের পরে, এবং রাজনীতিবিদরা জানে। আমি একটা কথা অনেক সময় অনেক জায়গায় বলছি, আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে আমাদের নায়িকাদের মতো, সবাই প্রেম করতে চায় কিন্তু নায়িকাদের বিয়ে করতে কেউ চায় না। তো সবাই এসে এই সুশীলদেরকে আর এই শিল্পীদেরকে দুই পকেটে ঢুকায় ফেলে, আমরাও আস্তে করে ঢুকে যাই, কিন্তু আলটিমেটলি বোঝা না যে আমাদেরকে ওরা কেউ ওন করে না। এক ফেরদৌস ভাইকে এমপি বানায় পুরা শিল্পীদেরকে বুঝাই দিল যে দেখো, হোপ দিয়ে রাখছে, জাস্ট টুক করে হোপ দিয়ে রাখছে যে দেখো তোমাদের মধ্যে কিন্তু ফেরদৌস এমপি হয়েছে, এর আগের বার সুবর্ণ মোস্তফা এমপি হয়েছে, আমরা কিন্তু ওদেরকে এমপি বানাই। সবাই কিন্তু এটা পিছনে ধরতেছে। ওইদিকে একবার মাশরাফিকে দিছে, একবার সাকিব আল হাসানকে দিছে। দেখেন আপনার মানে স্ট্র্যাটেজি, মানে ওদের থিঙ্কিং। বাট নিয়ত যখন ঠিক থাকে না, তখন হাজার স্ট্র্যাটেজিও কাজ করবে না। আপনার কি মনে হয় না যে এখনো সেই দৌড়ে, ইঁদুর দৌড়ে কেউ কেউ সামিল হচ্ছে, এবং সেখানে আসলে কতটা স্বার্থ আর কতটা দেশ গঠন? এখন একটা তো ধরেন অত ক্লিয়ারভাবে দেখা যায় না, দেখা যাবে 1.5 মাস পরে সরকার আসলে। এখন ধরেন বিএনপিপন্থী যে শিল্পীরা আছেন তারা অনেক অনেক পাওয়ারফুল, তারাই সামনে আসবেন। যেই লাউ সেই কদুই হবে, বুঝছেন রানা ভাই, এটাই কষ্ট লাগে। এর জন্য না আসলে, এর জন্য মানে আমাকে একজন বলেছে যে তুমি এসব কথাবার্তা বলো, বুঝতে পারছো কত শত্রু বানাচ্ছ। আমি দূর, শত্রু মত্রু আর এগুলো চিন্তা করে লাভ আছে? হাদি কি জানতো হাদি ওদিন গুলি খাবে? ঠিক না? আমার হায়াত লেখা আছে, আমি জানি ওর বেশি 1 সেকেন্ডও বাঁচবো না, ওর কম 1 সেকেন্ডও বাঁচবো না। সে এত কিছু চিন্তা করে আসলে লাভ নাই। আর বলতেই যদি না পারলাম, এটার জন্যই তো এত যুদ্ধ, যদি বলতেই না পারলাম তাইলে আর কি করলাম বলেন? কারণ এই 47 বছর বয়সে এত কিছু দেখে ফেললাম, এবং এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, এটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারলাম না। আমরা এটাকেও জাস্ট কম্প্রোমাইজ করে ফেললাম। স্বপ্নের বাংলাদেশের কাছে আসলে কি দেখতে চান আপনি? আমি একটা আসলে দেখতে চাই, আমার কাছে যদি বলেন যে বাংলাদেশের, আমাদের আসলে রিসেট বাটনে টিপ দেওয়া উচিত। সেই রিসেট বাটনে টিপ দেওয়ার কথা তো আমরা বলেছিলাম, না, শুনেছিলাম। ওই যে বললাম রিসেট বাটনে টিপ দিতে যে আমরা সারা শরীরে টিপা শুরু করছি। বাংলাদেশকে ফিক্স করতে হলে আপনি তো বলতে পারেন যে এত কথা বললেন, পরিত্রাণ কোথায়? সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। যেই দেশের একটা দেশে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ইংলিশ, বাংলা মিডিয়াম বাংলা, মাদ্রাসা, কারিগরি, ভক্কর, চক্কর, লক্কর, এতগুলো শিক্ষাই আপনাকে তো প্রথমেই আপনাকে ডিভাইড করে দেয়া আছে। আমাদেরকে একটা ইউনিফাইড শিক্ষা ব্যবস্থায় আসতে হবে, এবং সবার আগে এই জায়গাটাতে ফোকাস দিতে হবে। আমরা যা করে ফেলছি, আমরা যা শিক্ষা নিয়ে ফেলছি, আমাদের সামনের প্রজন্ম যাতে শিক্ষাটা প্রপারলি পায়। সো রিসেট বাটন বলতে আমার কাছে ওইটা। আমি যদি গোড়ায় ঠিক না করি, আমার কোনো কিছু, আমি আগায় যতই পানি দেই, গোড়া ঠিক নাই, আমার পুরো গাছ মরে যাবে। সো আমার মনে হয় আপনি যদি আমাকে বলেন বাংলাদেশকে ফিক্স করবো কীভাবে, সব কিছু, এই যে সংস্কার কমিশনগুলো আছে, সবার আগে শিক্ষার হওয়া উচিত। সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে নর্মস, ভ্যালুজ, দেশপ্রেম, এই বিষয়গুলো কতটা আসলে ইনক্লুড করা উচিত? না, আপনি যখন শিক্ষা ব্যবস্থাকে ফিক্স করবেন, তখন তো এই জিনিসগুলোকে আপনি ইনপুট করবেন যে তুমি রাইট ইতিহাসটা পড়ো। এই রাইট ইতিহাসে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় একটা অনেক বড় ফ্যাক্টর ছিল। হ্যাঁ, যুদ্ধ পরবর্তী অবস্থায় রাষ্ট্রনায়ক হিসেবে হি কমপ্লিটলি ফেল, দ্যাটস ওয়াই তাকে জীবন দিয়ে এটার কাফফারা দিতে হয়েছে। এই ইতিহাসে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল। এই ইতিহাসে ভাসানী ইম্পর্টেন্ট মানুষ ছিল। এই ইতিহাসে তাজউদ্দিন ইম্পর্টেন্ট মানুষ ছিল। এই ইতিহাসে এরা রাজাকার ছিল। এই ইতিহাসে আলবদর ছিল।
কিন্তু আমি ইতিহাসটাকে জাস্ট প্রতিবারই আমার মতো করে, তো শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা খুব জরুরি, এবং এটা করতে হবে এমন মানুষদের দিয়ে যারা আসলে দল মতের থেকে আলাদা, যারা আসলে একটা নিউট্রাল জায়গায় দাঁড়ায় আছে, যারা বলতে পারে যে না। সো ওইটা যদি আমরা না কিন্তু সেটাও দেখতে যে আমরা দেখছি যে সেই নির্দলীয় মানুষগুলোও কেমন যেন এক ধরনের দলীয় মানুষের মতো আচরণ করছে, দেখছি কি না আমরা? নির্দলীয় মানুষ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আমি নির্দলীয়, আমি এখন সব দলকে নিয়ে কথা বলতে পারি। আমি আওয়ামী লীগকে, হ্যাঁ আমি জীবনে একটা সময় যেহেতু আওয়ামী পরিবারে ছিলাম, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করছি, আমি ভোট দিছি 2 থেকে 3 বার আওয়ামী লীগকে নৌকাতে ভোট দিছি। বাট সেই আমি আওয়ামী লীগের সবচেয়ে বড়, আমি চাবো যে আওয়ামী লীগ বাংলাদেশে আসার আগে তার পুরা পার্টির সবার বিচার হোক, তাই না? সো এই মুহূর্তে আমার কোনো দল নাই, আমি কাউকে বিশ্বাস করি না। বিএনপিকে আমি দেখছি, আওয়ামী লীগকে আমি দেখছি, জামাতকে আমি বিশ্বাস করি না। আর এনসিপির পোলাপাইন দে কান রান এ কান্ট্রি, ওদের ওই প্রজ্ঞাই নেই। আগে ওরা প্রজ্ঞা নিয়ে আসুক, সততা বিল্ড করুক, ওরা এটা দেখাক বাংলাদেশের মানুষকে। ও দেখাতে পারে নাই। 17 মাসে ওরা যে অ্যাটিটিউড দেখাইছে, ওদেরকে চান্স দিলে ওরা হাসিনার 3 গুণ বড় স্বৈরাচার হয়ে যেতে পারে। আমি যদি আসি যে 71 আর 24 মূল স্পিরিটের যে জায়গাটা, যে স্বাধীনতার যে 4টা মূল নীতির জন্য আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছি, 24 এসে কিন্তু সেই জায়গাটাই ছিল, বিশেষ করে স্পিরিট অ্যাক্ট। সেখানে ধর্মনিরপেক্ষতার যে মানে বাংলাদেশের মানুষের একটা সহনশীল জাতি, আপনার কথার মধ্যে উঠে এসেছে পলিমাটির সন্তানেরা, সেই ধর্মনিরপেক্ষতার জায়গায় যে রাজনীতি এখন হতে দেখছি আমরা, সেইটাকে আসলে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? না, সেটাকে ব্যাখ্যা করার তো কিছু নেই, এটাকে তো বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের মানুষ, আমি তো ভাই কুমিল্লাতে বড় হয়েছি, আমার সবচেয়ে বেশি বন্ধু ছিল সনাতন ধর্মের ইয়ে, এবং এখনও আছে। সো আপনি যদি ধর্মভিত্তিক রাজনীতি করে মনে করেন বাংলাদেশে আপনি বাংলাদেশকে টেক ওভার করে ফেলতে চান, দেয়ার উইল বি এ হিউজ রেজিস্ট্যান্ট। এবং এটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তির যে উত্থান, এবং এটা যে তারা যে একটা ডিফারেন্ট বয়ান সৃষ্টি করার চেষ্টা করতেছেন, এটাই কিন্তু আমরা কাউন্টার করতেছি। 24-এ কিন্তু আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম, বাট তারা মনে করছে যে তারা এসে এখন জাস্ট দাঁড়ায় বলে দিবে আর তাদেরকে রেজিস্ট্যান্ট করার কেউ থাকবে না। না, হ্যাঁ জিতবো কে হারবো কে সেটা তো উপরওয়ালা জানে, বাট তারা যদি মনে করে যে না তাদেরকে কাউন্টার দেওয়ার লোক নাই, তাহলে তারা অনেক বড় ভুল করতেছে। ওরা যদি মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ট্রু ইতিহাস, এটাকে তারা তাদের ধর্মভিত্তিক অ্যাঙ্গেল থেকে এটাকে একটা বলে দিবে, হ্যাঁ, আর ওইখানে ভারতকে ওই ভারত পাকিস্তানেই না তারা খেলে দিবে, না, তারা অনেক বড় ভুল করতেছে। তারা বুঝতেছে না, এবং তারা বুঝতেছে না এই ইয়াং জেনারেশন তাদেরকে দৌড়াবে, কারণ ও তো পড়ে ফেলবে ভাই, ও তো আসবে পড়ে জেনে। আপনি ওরা এসে কোন ওয়াজে আপনি কি বইলা বলাইছেন আর আপনি মনে করতেছেন আপনি মানে জিতা যাবেন, না, এটা হবে না। ওদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ওদের হাতে যে টেকনোলজি আছে, হ্যাঁ, ওরা জেনে বুঝে আসবে। ও যখন আপনার সামনে দাঁড়াবে, ও সামনে দাঁড়াবে আপনাকে নিয়ে, আপনার যত বড় বট বাহিনী হোক, আপনার যত শক্তিশালী হোক, আপনি ওর সাথে ধুপে টিকবেন। আমি আপনার শুরু করেছিলাম আপনার ব্যক্তিগত মতাদর্শ বা আইডল জহির রায়হানকে দিয়ে, শেষটাও ওখানে নিয়ে আসতে চাই, আজকের প্রশ্নোত্তর শেষ করতে চাই। সেখানে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আপনি আপনার পরবর্তী কাজের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্য কি মেসেজ দিতে চান? ওরে বাবারে, আমি ভাই পরবর্তী সিনেমা বানাইতেছি পিলখানা নিয়ে, মেসেজ দিতে চাই বাংলাদেশের, শুধু যদি আমি নেক্সট ছবিটা নিয়ে বলি, পিলখানা হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড যাতে বাংলাদেশে কখনো না হয়, আমার দেশের মানুষ যাতে আমার দেশের মানুষকে কখনো না মারে, আর আমার দেশের মানুষকে যদি বাইরের কোনো শক্তি এসে মারতে চায়, আমরা যাতে এটার প্রতিরোধ করতে পারি। সো মেসেজ খুব ক্লিয়ার, আমার দল একটাই, দলের নাম বাংলাদেশ উইথ এ ক্যাপিটাল বি। থ্যাংক ইউ। এই থ্যাংক ইউর সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে যারা তরুণ নির্মাতা, যারা এখন ছোট ছোট ফিল্ম বানাচ্ছে, একসময় বাংলাদেশের জন্য বড় ফিল্ম বানাবে, বাংলাদেশের নতুন বয়ান তৈরি করবে, তাদের কাছে আপনি প্রত্যাশা এবং তাদের গাইডেন্সের জন্য আপনি কি বলতে চান? আমি বলবো যে টু বি এ ফিল্ম মেকার, টু বি এ আর্টিস্ট, ইউ হ্যাভ টু বি অনেস্ট। অনেস্টির সাথে বানাও, দেশপ্রেমটা বুকে রাখো। আর হ্যাঁ, আমাদের লিমিটেশন অনেক, বাট লিমিটেশনকে তোমার প্রতিবন্ধকতা না বানিয়ে এটাকে তোমার সুযোগ বানাও, তাহলে দেখবা যে পথটা অনেক মসৃণ হবে।
অসাধারণ একটা সময়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংকস ফর দ্য অপরচুনিটি।